দেখুন আমি বিশ্বাস করি, আমি আবার বলছি, একজন 61 বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন, আজকে তিনি রাজনীতির ময়দানে এসেছেন, তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে, তিনি আবার বলবেন আমি রাজনীতি করবো না। মানুষ যদি ভোট দেন ওনাকে তারপরে কপাল চাপড়াতে হবে। তা আমাকে যদি মানুষ নির্বাচিত করেন 5টা বছর পাশে পাবেন, একটা 28 বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি কাজ করতে পারবো, তাহলে আমার এই ভরসা নিজের উপরে প্ল্যান আছে। একটু নেতৃত্বের সাথে মিটিং করার আছে, তারপরে আপনার বুথ স্তরের যারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সদস্যরা আছেন, ভোটাররা আছেন, তাদের সাথে একটা মিটিং রয়েছে আজকে আমাদের। এই কটা প্ল্যানিং, কাল থেকে জেলা সফর, কাল থেকে বিভিন্ন বিধানসভা সিটে সফর শুরু হবে। মোট কথা আমি আবার বলছি আপনাদের যে আমরা কিন্তু নিশ্চিত, এখন থেকে আমরা ভিক্টরি সাইন দেখাচ্ছি, আমরা কিন্তু নিশ্চিত আমরা জিতছি। আমরা এই জায়গা থেকে এখানে মানুষের সমস্যা, আপনি মানুষের চোখের রিয়াকশন দেখুন, মানুষ আমাদের সঙ্গে। আমি বলছি অমিত গঙ্গোপাধ্যায় এরাই কখন এসছেন কিনা জানি না, কিন্তু বিধানসভা নির্বাচনে আমি কমপক্ষে 60 থেকে 70 বার তমলুকে মিটিং করেছি, শুধুমাত্র তমলুক থেকে শুরু করে তমলুক লোকসভার অধীনে। আমি এখানকার নেতৃত্বদের চিনি, এখানকার মানুষের সাথে আমার পরিচয় আছে, এখানে আমি প্রচুর মিটিং মিছিল করেছি এবং আমি রাজনীতির লোক, আমি রাজনীতির মঞ্চটাকে জানি। আমি ফ্যান্সি দুনিয়া থেকে রাজনীতির ময়দানে আসি, ফলে মানুষের জন্য কাজ কিভাবে করতে হয়, কিভাবে রাজ্য সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয়, কিভাবে কেন্দ্রীয় সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয়, সেটা আমার জানা। গতকাল বলছে যারা সিপিএম থেকে মুখ আমাদের ভুল হয়েছে, আপনারা দয়া করে ফিরে আসুন। সিপিএম এর কাছে কেউ ফিরবে না, সিপিএম এর কাছে কেউ ফিরবে না, সিপিএম এর কাছে কেউ ফিরবে না, এটা সিপিএম এর নেতারাও নিজে জানে, কারণ তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে, নিজেদের পুরো ভোটটা বিজেপিতে বিলিয়ে দিয়েছে। আমরা তো বলিনি বিজেপিতে বিলিয়ে দিই, সূর্যকান্ত বর্মনে বিলিয়ে দিয়েছে, তাদের শুভেচ্ছা। সিএ হলো এনআরসির একটা ভাগ। সিএ প্রত্যেকে জেনে রাখুন, যারা ভাবছেন যে আমি হিন্দু আমার সিএতে কিছু হবে না, আসামে কিন্তু 16 লক্ষ হিন্দু বাঙালি, তাদেরকে এনআরসি করে বাদ দিয়েছে। আর সিএ হচ্ছে এনআরসির পূর্ববর্তী ধাপ। এই সিএ দিয়ে আপনাকে বলবে আপনার কোনো অসুবিধা নেই, নাগরিকত্ব পেয়ে যাবেন, এনআরসিতে নাম বাদ গেলে অসুবিধা হবে না। তারপরে এনআরসিতে যখন নাম বাদ যাবে তখন দেখবেন সিএতে আর নাম তোলাতে পারছেন না। আসামে কিন্তু এটা হয়নি। আমি আপনাদেরকে বলছি খুব সমস্যার এটা একটা জিনিস, তাই প্রত্যেকের আমার মনে এটা নিয়ে আন্দোলন করা উচিত, সতর্ক থাকতে। আর সুজন চক্রবর্তী বলছেন যে 2 পয়সার তৃণমূলকে পাঠিয়েছে, 2 পয়সার না, তার কথা বাদ দিন। সুজনবাবু 2 পয়সা বলেছেন, সুরেন্দ্রবাবু নর্দমা বলেছেন। দেখুন আমি কাউকে এখন আক্রমণ করিনি, ব্যক্তিগত স্তরে আক্রমণ করিনি। আমার থেকে বড় বড় নেতা সুজনবাবু আমাকে 2 পয়সা দাম দিচ্ছেন, আমি খুব খুশি। আমাকে 1 পয়সা বলেন, আরো 1 পয়সা বেশি বলেছেন। আর আমাকে নর্দমা বলেছেন, তো নর্দমা বলুন 2 পয়সা বলুন, আমি নর্দমা যদি বলি, আমি 2 পয়সা হই, আমি 2 পয়সা নিয়েই মানুষের কাছে যাবো। মানুষ 2 পয়সা গ্রহণ করে নাকি মানুষ অন্য কিছু গ্রহণ করে, সেটা মানুষ বিবেচনা করবে। আমি তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে, বুঝেও সিএ কারণ তো এই যাবে না, অবশ্য নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেকে যাদের নেই, অনেক লোক আছে। আজকেও অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে যার অলরেডি উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেওয়া হবে উনি আর আশা করার যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। আজকে যখন আপনি আসলেন তমলুকে, তার আগে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার নামে পোস্টার, যারা আপনার পার্টি কর্মী সমর্থক, তারা মেনেই বলেই নিয়েছেন যে আপনি তমলুকের প্রার্থী হতে চলেছেন। যদি সেরকম একটা খবর সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরো আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। যখন হবে তখন হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, দরকার জীবন দেবো। কিসের জীবন, কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো? ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প কে করবে? করার প্রয়োজনটা হবে কেন? কখন তো ঘাট ধরে ফেরত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। কি যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয় সিএ। এটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার।
তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। ওনার কথা রিয়াকশন ভালো লাগে, যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকে তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন সিএ নিয়ে বিল পাস হয়েছিল, গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র, কি বলবেন? এইসব এদের কোনো কাণ্ড কেন নেই, এদের কোনো কাণ্ড কেন নেই, এটা কারো সম্বন্ধে খুব প্রশ্ন চাই না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস চাই। প্রতিদ্বন্দ্বী কে হবে? দেবাংশু ভট্টাচার্য নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলে তিনি দাঁড়াচ্ছেন? দেখুন, এখনো অব্দি তো বিজেপি ওখানে প্রার্থী দেয়নি, আমি যা শুনেছি। ফলত যিনি প্রার্থী দেয়নি, যে দল এখনো অব্দি প্রার্থী দেয়নি, সে দল নিয়ে আমি কি করে আলোচনা করতে পারি? আমি শুনেছি তৃণমূল ওখানে প্রার্থী দিয়েছে। ফলত তৃণমূলকে হারানো গোটা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি ইত্যাদি সামগ্রিকভাবে সন্দেশকালীন ঘটনা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা ইত্যাদি ইত্যাদি সামগ্রিকভাবে সব কিছু যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা ওখানে লড়ব। প্রচারের মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা রয়েছে? বেকার যুবকের কষ্ট যন্ত্রণা, প্রাইস হাইক, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, দুই সরকার ও স্টেট গভর্নমেন্ট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ফেল করেছে, নিজেদের যা প্রমিস ছিল সেই প্রমিস ডেলিভার করতে তারা ফেল করেছে। একটা সরকার তার সময়কালের মধ্যে নোটবন্দি করেছে, 2000 টাকার নোট এনেছে, আবার বাতিল করেছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক মন্দা, সামগ্রিকভাবে যেভাবে মানুষ কষ্টের মধ্যে রয়েছে, রুটি রুজির লড়াইকে আমরা ওখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। অনেকে ধর্মীয় ইত্যাদি সব বিষয় নিয়ে আসতে পারে, ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করতে পারেন, বাট দিনের শেষে বামপন্থীরা ওখানে মানুষের রুটি রুজির লড়াই, বেকার যুবকের কষ্ট যন্ত্রণা, বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে, এ রাজ্যের বুকে চাকরি, সে চাকরির আকাল, গোটা দেশ জুড়ে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল। 2 কোটি চাকরি কোথায় প্রতি বছর? ইটস বিন 10 ইয়ার্স, 20 কোটি চাকরি হওয়ার কথা। পেট্রোলের দাম, গ্যাসের দাম এত বাড়লো, কেন্দ্রের সরকারের কোনো হুঁশ নেই। ফলত এটাই আমাদের প্রাইম এজেন্ডা, মানুষের রুটি রুটির যে সমস্যা, সেই সমস্যাকে মূলভাবে অ্যাড্রেস করা। সাধারণ সেটা ঠিকই যে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু ভুরি দুর্নীতির অভিযোগ, কিন্তু তমলুকের অধীনে যে বিধানসভা, অন্যতম বিধানসভা, সেটা হচ্ছে নন্দীগ্রামে আপনারা জমি ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। একই রকম সন্দেশকারী ছবি আমরা দেখেছি নন্দীগ্রামে, সেটাকে আপনি ট্যাকেল করবেন কি করবেন? শুনুন, আপনি নন্দীগ্রামের কথা বলছেন। নন্দীগ্রামে কি হয়েছিল না হয়েছিল পরবর্তীকালে 2021 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী তারাই তরজায় মেতেছিলেন যে কে আসলে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এই গোটা নন্দীগ্রাম করে যা কিছু করা হয়েছিল, সিবিআই ইত্যাদি ইত্যাদি, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছিল, কোনো অভিযোগ ধোপে টেকেনি, প্রমাণ হয়নি। সামগ্রিকভাবে নন্দীগ্রামের যে সম্ভাবনা ছিল, শিল্পের সম্ভাবনা ছিল, হলদিয়া পেট্রোকেমিক্যালসের পরে আমরা একটা নন্দীগ্রাম গড়ে তুলতে চেয়েছিলাম। আজকে নন্দীগ্রামের ছেলেমেয়েরা কার্যত কষ্টের মধ্যে রয়েছে। সেটাকে এনক্যাশ করে শুভেন্দু অধিকারী নেতা হয়েছেন, সেটাকে এনক্যাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। ফলত নন্দীগ্রাম জবাব চাই কিন্তু রাজ্যের শাসক দলের কাছে, রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে। আমাদের নতুন করে নন্দীগ্রামের মানুষকে বোঝাবার কিছু না। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দেবাংশু ভট্টাচার্য বাইরে থেকে যাদের মধ্যে আপনিও যাচ্ছেন, অভিজিৎ ভট্টাচার্য সম্বন্ধে বহিরাগত, এটা কি কোনো রকম ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ কি বলবে জাতীয় সরকার প্রতিষ্ঠা হচ্ছিল তমলুকের যে স্বাভিমান? শুনুন, গোটা পশ্চিমবাংলার 42টা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই, তার যে এজেন্ডা, সেই এজেন্ডাতে ভোট হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পার্টি সেই এজেন্ডাকে মাটিতে দাঁড়িয়ে আমাদের এস্টাবলিশ করার কাজ। 3 নম্বর কথা, আপনি যা যা কিছু বললেন বহিরাগত ইত্যাদি ইত্যাদি, যা যা আমি কিছু শুনলাম, সামগ্রিকভাবে আমি একটাই কথা আপনাদেরকে বলতে পারি, এই বহিরাগত তকমা বা ইত্যাদি ইত্যাদি সব রাজনৈতিক ময়দানে নতুন। ঠিক যেমন ভাবে মনোনয়নটা এখন টিকিটে পরিণত হয়েছে, তেমন ভাবেই বহিরাগত, এটা মূলত তৃণমূল কংগ্রেসের প্রচলিত করা শব্দ। বহিরাগত দিয়ে তারা রাজনৈতিক ময়দানে ইত্যাদি ইত্যাদি ময়দান গঠন করতে চেয়েছিল। তমলুকের রাজনৈতিক ময়দান, তমলুকের সাধারণ মানুষ, তার যে কষ্ট, তা সামগ্রিকভাবে পশ্চিমবাংলার আর যে 42টা কেন্দ্র তার খুব একটা আলাদা নয়। ফলত এখানে বহিরাগত ওই কি ভূমিপুত্র এসব নতুন নতুন আবিষ্কার হয়েছে, আমরা এসবে খুব একটা বিশ্বাস করি না।
আমরা সেই দল করে ছেগেবারা এক দেশে জন্মে অন্য দেশে বিপ্লব করতে চলে গেল, আর আপনি একটা সংসদীয় রাজনীতিতে পার্টি আরেকটা জায়গা থেকে আমাকে লক্ষ্য পাঠিয়েছেন। তো কোনো অসুবিধার কোনো জায়গায়